আমার বয়ফ্রেন্ড নাই, আর প্রথমত হচ্ছে বয়ফ্রেন্ড নাই, দ্বিতীয়ত বয়ফ্রেন্ড থাকলে তার কাছে সে বড়লোক হলে আমার কিছু যায় আসে না। যেদিন লিখতে পারবো সেদিন আমি এখানে জীবিকা নির্বাহ করার চিন্তা করব। আপাতত আমি পড়াশোনা করছি, সামনে পড়াশোনার পর চাকরি বাকরি করব। অভিনয় হচ্ছে এখনো ওই যে ক্র্যাঙ্কি লাগে অ্যাক্টিং না করলে ভালো লাগে না, ওই জায়গাটা এখনো আছে অ্যাক্টিংটা। সাপোর্টিভ পার্টিকুলার কাজে সবাইকে সাপোর্টিভ মনে হয়, কাজের পরে আসলে ওই সাপোর্ট সিস্টেমটা আসলে ওইভাবে থাকে না, এটা পার্মানেন্ট থাকে না আমার ক্ষেত্রে অন্তত। অন্যদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, সারা জীবন ধরে একজন সাপোর্ট দিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে একটা না কাজ করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। যখন আমি যে কাজে যাচ্ছি তখন তারা আমার ব্যাপারে কোনো ওই যে বলে না, আমাকে অনেকে বলছে যে তুমি অনবদ্য ডেফিনেশন আমি ওই দিন গুগলে সার্চ করে বের করলাম যে নিন্দনীয় নয়, মানে আমাকে নিয়ে নিন্দা করা যাবে না এরকম একটা মানুষ, কিন্তু আসলে থাকবে আমার সাথে ওই রকম কোনো সম্পর্ক কাজ তৈরি হয়নি। আচ্ছা আচ্ছা। প্রথমে অভিনন্দন জানাই যে অসাধারণ একটা কাজ হয়েছে, অসাধারণ, মানে এটা বললে ভুল হবে। কারণ হচ্ছে আমি ভেবেছিলাম যে যেটা অফেয়ার আমরা আলাপ করছিলাম সেটা আমারও কথা, যে মোশাররফ করিম যে প্রোডাকশনে থাকে অন্য সব চরিত্র ব্লার হয়ে যায়, মানে খুঁজে পাওয়া যায় না। অনেক ভালো অভিনয় করে শুনি, মানে সত্যিকার অর্থে করে, এক সপ্তাহ আলোচনা হয়, কিন্তু শেষ অবধি আসলে মোশাররফ করিমেই মুগ্ধতা থাকে। এটা ফেনোমেনা, মোশাররফ করিম মানুষটাই এমন। খুবই দারুণ কাজ করেছো এবং সত্যিকার অর্থে যেই দেখবে সেই তোমার অভিনয় আটকে যাবে। এটা সামনে প্রশংসা করা ঠিক না, আমি অনেকে বলেছি সেদিন, জেনিকে পাবলিকলি, রাইট, দোদুলকেও বললাম ওই দিন। সো কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? অনেক জায়গায় শেয়ার করেছো আমি জানি, শুধু বলতে চাই যে মোশাররফ করিম বা এই স্তরের অভিনেতার সাথে কাজ করার অন্যরকম একটা প্রস্তুতি থাকে কিনা, মানসিক প্রস্তুতি বলতে একটা জিনিস সেট ছিল মাথার মধ্যে যে ওনার সাথে যেহেতু কাজ করছি খারাপ করা যাবে না, এইটুকু চেষ্টা রাখতে হবে। কারণ ভালো অনেকে করেছে, ভালো করার চেষ্টা নাই বা করলাম, খারাপ যেন না লাগে, কারণ ওনার পাশে একটুখানি খারাপ করলেও এটা চোখে পড়বে। মানে ধরো কোনো রিহার্সাল বা আগের ডিসকাশন এইটার জায়গায় আমি রিহার্সাল আমরা করেছি, আমার সাথে ওনার রিহার্সালে দেখা হয়েছে একদিন, সবাই মিলে যেদিন আমরা স্ক্রিপ্ট রিডিং এ বসলাম সেদিন ওনার সাথে আমার প্রথম দেখা। আমি নিশ্চিত আমার নামটাও তখন ওনার মুখস্থ হয়নি, কিন্তু স্ক্রিপ্ট রিডিং এর পর উনি আমাকে ডেকে বললেন যে তুমি খুব ভালো করছো, খুবই ভালো করছো, তোমার অ্যাক্টিং চোখে পড়ছে, খুবই ভালো করছো। তো ওইটা ছিল প্রথম। আর মোবারকনামা শুটিং এর আগে আমি একটা রিভিউ পেলাম আর কি মোবারকের কাছ থেকে, ওইটা খুব ইন্টারেস্টিং ছিল, এটা একটা চাপও হয়ে গিয়েছিল, কারণ এরপর যদি ভালো না করতে পারি শুটিং এ তখন তো খাবো মাইর। এনজি কেমন হয়েছে? এনজি আমার হয়নি না, আমার মোস্ট অফ দ্য শটস ওয়ান টেকে ছিল। সো ওটিটিতে বেশ কিছু কাজ তোমার বেরিয়েছে এবং দুটো কাজই খুব আলোচনায়, একটি বুকের ভেতর বুকের মধ্যে আগুন এবং মোবারকনামা। ওটিটির রেসপন্স আর অন্যান্য কাজের রেসপন্সগুলোর পার্থক্য কি থাকে আর্টিস্ট অনুযায়ী, মানে এই ওয়ার্মটা কেমন? আমি তো আসলে বেশি কাজ করিনি, ছোট মানুষ, কম বয়স, সেখান থেকে নারীরা আজীবন কম বয়স। হ্যাঁ হ্যাঁ একদমই, ভোটারই না, সুন্দরীরা আরো বলো ভোটারই না। হ্যাঁ, তো আমি নাটক যখন করতাম তখন একটা জিনিস ছিল যে সাধারণ মানুষজন হচ্ছে তাদের কাছের মানুষ, এরকম ভাবে একটা ফিলিং কাজ করে নাটকের মানুষের সাথে। আমি এটা ফিল করেছি নিজে, ব্যক্তিগত মতামত। আর সিনেমা যখন করেছি তখন পাপপুণ্য দুর্ভাগ্যবশত অনেক মানুষের কাছে একসাথে পৌঁছায়নি রিলিজের সময়, সেটা আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছেছে। তো ওইটার জন্য মানুষ আমাকে প্রথম বড় পর্দার একজন অভিনেত্রী হিসেবে চিনেছে। অভিনেত্রী তখন আমি শুনতে শুরু করেছি, এর আগ পর্যন্ত বিজলি, জুয়ের বিজ্ঞাপন, এই নাটক, মানে ওই ক্যারেক্টারের নাম ধরে রাখতো, কিন্তু চলচ্চিত্র অভিনেত্রীটা আমি তখন শোনা শুরু করলাম। তারপর দামাল, ম্যাসিভ মানুষজন চিনলো এটার মধ্য দিয়ে। কিন্তু ওটিটির বিষয়টা হচ্ছে নাটক যেরকম কাছের মানুষকে আমরা সবসময় দুদিন পর ভুলে যাই যোগাযোগ না থাকলে, আর সিনেমা হচ্ছে দেখলাম যে কয়দিন হলে থাকলো ওই কয়দিন আমাদের মাথায় থাকলো, আলোচনা হলো, একটা বিশেষ ক্যারেক্টার যদি হয়ে যায় সেই ক্যারেক্টার আমরা যুগের পর মনে রাখি। কিন্তু ওটিটির বিষয়টা এটা থেকে যায়, এটা আমাদের চোখের সামনে আসতে থাকে সামহাও, আমাদের এই ডিজিটাল যুগে আসলে চোখের সামনে আসতে থাকে। তো এই চোখের সামনে আসার সময় যেন এমন কিছু না হয় যে চোখের সামনে আসলে বিরক্ত লাগে।
আমি যেন আমার কাজটা ঠিক মতো করতে পারি, যে চোখের সামনে আসলে মানুষ বলবে না ও তো ভালো করেছে। আমি যদি না দেখে থাকে দেখবে কাজটা, দেখে থাকলে সেটা যখনই আসবে তখন ওর একটা গুড ফিলিং কাজ করবে। সো এই গুড ফিলিংটা আমার মনে হয় যে ওটিটিতে কন্টিনিউ করে, এটাই ডিফারেন্স। তুমি খুব বেছে বেছে খুব ভালো ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছো, ভালো নির্মাতার কাজ করেছো, গিয়াসউদ্দিন সেলিমের মতো মানে ছবিতে কাজ করেছো, ওটিটিও খুব বড় ব্র্যান্ডে কাজ করছো, এবং খুব বেছে বেছে, খুবই বেছে বেছে। তো তোমার বাবার অনেক টাকা পয়সা, মানে তোমার ব্যাংকে অনেক টাকা, অনেক শুনি যে ভাইয়া সার্ভাইভ করার জন্য 25 দিন বিক্রি করে দিতে হয়, 30 দিন বিক্রি করে দিতে হয়। সার্ভাইভ আসলে একটা ফ্যামিলিতে একজন তো উপার্জন করলে সেটা চাপ হয়ে যায়। আমার যে উপার্জন সেটা দিয়ে আমি, তোমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক। আমার বয়ফ্রেন্ড নাই, আর প্রথমত হচ্ছে বয়ফ্রেন্ড নাই, দ্বিতীয়ত বয়ফ্রেন্ড থাকলে তার কাছে সে বড় লোক হলে আমার কিছু যায় আসে না। সো মেইন প্রশ্ন আসলে বেছে বেছে কাজ করা, বেছে বেছে কাজ করি। আর সেটা বাংলাদেশে আসলে কি অভিনয় শিল্পী কোনো পেশা? একটা বিগ কোশ্চেন। হ্যাঁ, তো যেটা পেশা না একটা রাষ্ট্রে, সেটাকে আমি পেশা হিসেবে নিয়ে আমি জীবিকা নির্বাহ করব, এটা ভাববো কিভাবে? এটা ভাবতে তো জোর লাগবে, আমার পিছনে একটা সাপোর্ট লাগবে যেন আমি পাসপোর্টে লিখতে পারি আমার পেশা হচ্ছে অভিনয় শিল্পী। আমি সেটা এখনো লিখতে পারছি না। যেদিন লিখতে পারবো সেদিন আমি এখানে জীবিকা নির্বাহ করার চিন্তা করব। আপাতত আমি পড়াশোনা করছি, সামনে পড়াশোনার পর চাকরি বাকরি করব। অভিনয় হচ্ছে এখনো ওই যে ক্র্যাঙ্কি লাগে অ্যাক্টিং না করলে ভালো লাগে না, ওই জায়গাটা এখনো আছে অ্যাক্টিংটা। আচ্ছা আচ্ছা, মানে প্যাশন বা নেশার জায়গা, নেশার জায়গা, পেশাটা ঠিক নেই এটা এখনো। সো এরকম মাঝে মাঝে, তার মানে সামনের ধরো আমরা নতুন বছরের একদম প্রথম দিকেই কথা বলছি, 2024-এর তোমার নিজস্ব ইশতেহার কি? নিজস্ব ইশতেহার হচ্ছে পড়াশোনাটা, যেহেতু অনার্স ফাইনাল ইয়ারে উঠবো এখন, আরো ভালোভাবে করতে হবে, আর কাজটা একটু বাড়াতে চাই আমি নিজের জন্য। আমার কাজ এত কম করতে ভালো লাগছে না, আর একটু বাড়াতে চাই। আশা করছি ভালো কাজের সংখ্যা আমার কাছে বাড়বে, আসুক, আমাকেও নির্বাচন করুক, এটা চাচ্ছি, কিন্তু দেখা যাক। ইন্ডাস্ট্রিতে তোমার বন্ধু বান্ধব কেমন হয়েছে, বা কাকে খুব সাপোর্টিভ মনে হয়েছে? সাপোর্টিভ পার্টিকুলার কাজে সবাইকে সাপোর্টিভ মনে হয়, কাজের পরে আসলে ওই সাপোর্ট সিস্টেমটা আসলে ওইভাবে থাকে না, এটা পার্মানেন্ট থাকে না আমার ক্ষেত্রে অন্তত। অন্যদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, সারা জীবন ধরে একজন সাপোর্ট দিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে একটা না কাজ করতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। যখন আমি যে কাজে যাচ্ছি তখন তারা আমার ব্যাপারে কোনো ওই যে বলে না, আমাকে অনেকে বলছে যে তুমি অনবদ্য ডেফিনেশন আমি ওই দিন গুগলে সার্চ করে বের করলাম যে নিন্দনীয় নয়, মানে আমাকে নিয়ে নিন্দা করা যাবে না এরকম একটা মানুষ, কিন্তু আসলে থাকবে আমার সাথে ওই রকম কোনো সম্পর্ক কারোর সাথে তৈরি হয়নি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ধরো একটা ভালো কাজ দেখার পর আমাদের অনেকের ইন্ডাস্ট্রিতেই একটা রেফারেন্স ক্রিয়েট করে যে আচ্ছা এই মেয়েটাকে নেওয়া যায়, তো এরকম রেফারেন্স ওয়ালা কেউ কি এসেছে তোমার ক্যারিয়ারে? একজন দুজন এরকম করে আসেনি, কিন্তু আমি চেষ্টা করেছি যাদের সাথে কাজ করেছি তারা যেন, কেউ যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, নতুন কেউ আমাকে চেনে না, কেমন কাজ করে মেয়েটা, তখন যেন ওনারা হচ্ছে পজিটিভ রিভিউ দেয়। যেমন আমি যখন মোবারকনামা করছি তখন এটার আমাকে এটা দোদুল ভাই বলেছে, আমাদের ডিরেক্টর মোবারকনামা, উনি বলছে যে উনি যখন প্রথম আমার নামটা আসে কাস্টিং লিস্টে যে শাহনাজ সুমি হতে পারে, তখন উনি দুজনকে কল দিয়েছিলেন, দুজনকে প্রথমে কল দিয়েছিলেন তোমার সম্পর্কে জানতে, আমার সম্পর্কে জানতে প্রথমে চঞ্চল চৌধুরীকে কল দিয়েছিলেন, আর সিয়াম আহমেদের কাছ থেকে জেনেছেন। তো কে সবচেয়ে বেশি ভালো বলেছে? দুজনই ভালো বলেছে, দুজনই আর কি গ্রিন সিগন্যাল দিয়েছে ওনাকে, এটা উনি আমাকে বলেছে। তো এই বিষয়টা ইন্টারেস্টিং, কেউ ওনাকে এসে যদি জোর করে বলে সুমিকে নাও, সুমি খুব ভালো, আমার মনে হয় এটা ওনার বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তো তার মানে বেশ গুড এনওসি আছে তোমার অনেকের কাছে, রেখে আসি আর কি। হ্যাঁ, রেখে আসি, গুড ভাইব। তো সেই জায়গা থেকে ধরো আমাদের এখানে তো অনেককে নক করতে হয়, বা সব জায়গায়, যেমন কারিনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, ও বলছিল যে আমি যতগুলো ভালো ভালো কাজ পেয়েছি সব আমি জোর করে ফোন করে বলেছি, যেই যখন শুনেছি যে অমুকের কাজ মিটিং হচ্ছে বা প্রি প্রোডাকশনের কাজ হচ্ছে, আমি তখন ফোন দিয়েছি, কারো বাসায় চলে গেছে। একবার আমিরের বাসায় যে ধমকে আসছে, সেটা 3 ইডিয়টসের। সো বলছে যে আমাকে না নিলে কিন্তু আমি ভাঙচুর করবো। তো এটা হচ্ছে কাজের পীড়ন। তো তুমি কিভাবে কাজগুলো আসলে
তুমি কি আবদারসুলভভাবে কাউকে বলতে চাও বা বলো, বা বলাটা কি প্রয়োজন মনে করো? আবদারটা আসলে করা হয় না, কারণ আমার মনে হয় যে যার যার কাজের জায়গায়, যেমন আমাকে যদি কেউ আবদার করে বলে যে প্লিজ তুমি আমার এই কাজটা করে দাও, আমার মনে হয় না যে ওনার আবদারে আমি কাজটা করব। আমি নিজের মতো করে অন্যদেরকে বিচার করি, আমি যেটা নিজে করব না ওটা আমি আরেকজনকে কেন বসিয়ে দিব? হ্যাঁ, তো সেখান থেকে আমি একটা জিনিস করি, আমার যে পছন্দের ডিরেক্টর আছে, পছন্দের রাইটার আছে, বা যারা আছে কাজ করছে তাদেরকে আমি আর কি দেখা হলে বা কখনো যদি কনভারসেশন হয় কোনো একটা থ্রুতে, তখন আমি বলি যে হ্যাঁ আপনার কাজ আমার ভালো লাগে, আপনি যদি নতুন কোনো প্রজেক্ট করেন আমাকে অডিশনে ডাকবেন। আমি এইটুকু বলি যে অডিশনে ডাকবেন যদি কোনো চরিত্রে আমাকে নেয়ার মতো করে হয়। আর এমনি তো ডিরেক্টর প্রোডিউসাররা তো বলে সবসময় যোগাযোগ রেখো। হ্যাঁ, এটা তো সবাই বলে, আমার টিচারও তো বলেছে যোগাযোগ রেখো, আমার নানা ভাইও বলে যোগাযোগ রেখো। যোগাযোগ রাখলে আসলে কাজ হয় ইন্ডাস্ট্রিতে? যোগাযোগ রাখলে কাজ হয় না। কাজ হয় না, রাইট। দ্যাটস দ্য মানে খুবই সোজা এবং সহজ বাট কঠিন উত্তর।